ওম নমঃ শিবায়। নমস্কার। দেখুন, শ্রাবণ মাসের আর ৪টি সোমবার এখনো পর্যন্ত রয়েছে। তো এই ৪টি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবারে বা ৪টি সোমবারেই আপনারা কিন্তু বিশেষ একটি খাবার রয়েছে, সেটি প্রত্যেকেই গ্রহণ করুন। এর ফলে কি হয়, সারা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায়। শুধু তাই নয়, শ্রাবণের যে কোনো দিন এই অমৃততুল্য খাবারটি গ্রহণ করলে জানবেন আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে, তথা আর্থিক ব্লকেজেসগুলো জীবন থেকে দূরীভূত হতে চলেছে। আপনাদের মন মেজাজ অত্যন্ত ভালো থাকবে। শুধু তাই নয়, এই যে খাবারের নামটি আপনাদেরকে বলবো, এটি খেলে এই শ্রাবণ মাসে আপনার শরীরের মধ্যে বলুন, আপনার মানসিকতার মধ্যে বলুন, একটা পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয়, একটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের জীবনে কিন্তু থাকবে। দেখুন, শুধু শাস্ত্রভিত্তিক কথা নয়, আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারেও এই খাবারগুলো শ্রাবণ মাসে গ্রহণ করা অত্যাধিক ভালো শরীরের ক্ষেত্রে, এমনটা কিন্তু বলা হয়। এবং তার সাথে কিছু এমনও খাবার রয়েছে যেগুলো কিন্তু এই বর্ষা ঋতুর অন্তর্গত এই শ্রাবণ মাসে আবার গ্রহণ করতে নেই। চলুন আজকের প্রোগ্রামে আমরা জানার চেষ্টা করব শ্রাবণ মাসে কি খেতে নেই এবং কি খেতে হয় সে সম্পর্কে। তবে তার আগে আমি প্রত্যেকের কাছে বলবো, যারা হস্তবিচার বা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, যারা বাস্তুবিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আজকের প্রোগ্রামটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও হর হর মহাদেব লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। আচ্ছা, প্রথমত জেনে নিন যে এই শ্রাবণ মাস চলাকালীন কোন খাবারগুলো গ্রহণ করলে আপনি সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। নাম্বার ১, তেতো জাতীয় কোনো খাবার অতি অবশ্যই আপনারা এই বর্ষাকালে কিন্তু গ্রহণ করবেন। দেখুন, কোনো না কারণ পরিস্থিতিতে যদি আপনাদের দেহে কোনো প্রকারের ব্যাকটেরিয়া বলুন বা ছত্রাক বা জীবাণু চলে যায়, তো সেক্ষেত্রে কি হয়, আপনারা যদি তেতো খাবারটা গ্রহণ করেন বেশি পরিমাণে, যেমন ধরুন নিম পাতা হয়তো বেটে খেলেন, বা হয়তো উচ্ছা, তেতো খাবার, করলা আমরা জানি তেতো খাবার, এগুলো যদি বেশি পরিমাণ খেতে পারেন, তাহলে কিন্তু এই তেতো প্রকার খাবার শরীরের মধ্যে প্রবেশ করে যাবতীয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক বা জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করবে, আপনার শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। সুতরাং তেতো খাবারটা একটু পারলে, এই শ্রাবণ মাসে বৃষ্টি হয়, বর্ষা ঋতুর অন্তর্গত একটি মাস, তাই তেতো খাবারটা কিন্তু অবশ্যই খাবেন। দেখবেন আপনাদের জীবনে উন্নতি আসতে বাধ্য। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটি বলবো আমি, অমৃত সমান খাবার, সেটা কিন্তু শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকের কিন্তু গ্রহণ করা উচিত। সেটা হচ্ছে নারকেল বা শ্রীফল। দেখুন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে নারকেলের মধ্যে সমস্ত রকমের মিনারেলস, ক্যালসিয়াম এবং ভিটামিন ভরপুর পরিমাণে থাকে। তাই অবশ্যই ডাবের জল পান করা মানে শরীরে আপনাদের অনেক কিছু রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, শরীরের অনেক ঘাটতি থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। আপনারা যদি নিয়মিত নারকেল খেতে পারেন, সমগ্র বর্ষাকালটি ডাবের জল পান করতে পারেন সমগ্র বর্ষাকালে, তাহলে কিন্তু আপনার শরীর থেকে যাবতীয় ক্ষতিকারক টক্সিন, ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ সবল রাখে, যার দরুন শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। দেখুন, যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর অন্তর্গত, সেহেতু এই মাসে দেখবেন শাকসবজিতে বলুন, পটলে, বেগুনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায়, পোকা লেগে যায় এবং যে কোনো খাবার অত্যন্ত পচনশীল দ্রুততার সহিত হয়। সেহেতু আপনারা নিজের শরীরকে সুস্থ রাখতে এই শ্রাবণ মাসে কোনো প্রকার শাকসবজি কিন্তু গ্রহণ করবেন না, কারণ এই সময় শাকসবজি খাওয়া মানে জানবেন যে শরীরে আপনার রোগের বাসা বাঁধবে। এছাড়াও শ্রাবণ মাসে বেগুন খেতে বারণ করা হয়, যেমন পুঁই শাক, নোটে শাক, লাল শাক, ঠিক আছে, এইগুলো কিন্তু খেতে নেই। কলমি শাক এই মাসে খেতে নেই, প্রচণ্ড পোকা হয়ে যায়, ওই শাকের কোনো গুণ নেই, তাই গ্রহণ করবেন না। কাঁচা দুধ কিন্তু এই শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই। আচ্ছা, 3 নাম্বার যে বিষয়টি আপনাদেরকে আমি বলবো,
মন দিয়ে শুনবেন। দেখুন, এই যে আপনাদেরকে বললাম ডাবের জল, বর্ষাকালে ডাবের জল যদি কেউ নিয়মিত পান করেন, অন্তত সপ্তাহে 2 বা 3টে দিন যদি কেউ পান করেন, তাহলে সে কিন্তু নিরোগ অবস্থায় থাকেন। বিভিন্ন প্রকার রোগ থেকে সে কিন্তু মুক্তি পেয়ে যান। শরীরে মানে কি বলবো, ইমিউনিটি অত্যন্ত হাই লেভেলে পৌঁছে যায়। তাই শাস্ত্রমতে বা আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রমতে বলা হয়েছে যে ডাবের জল যারা পান করেন একটু বেশি পরিমাণে, তারা কিন্তু সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকেন। যাই হোক, এরপর আমরা জেনে নিব এমন কয়েকটি খাবার সম্পর্কে যেগুলো কিন্তু ভুল করেও এই শ্রাবণ মাস চলাকালীন খাদ্য হিসাবে অ্যাটলিস্ট গ্রহণ করা উচিত নয়, নতুবা কিন্তু জীবনে মহা সংকট নেমে আসতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। দেখুন, শিবপুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস চলাকালীন খুব একটা বেশি পরিমাণে, আগে যে বললাম শাক, কোনো প্রকারের শাক খাওয়া কিন্তু উচিত নয়। কেননা এই সময়ই শাকের মধ্যে পুষ্টির তুলনায় বিষের পরিমাণ বেশি থাকে। দেখুন, যেহেতু এই সময়টি বৃষ্টির মাস, সেহেতু এই সময়ে পাতার মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, পোকামাকড়, ছত্রাক এগুলো কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। এবং আপনারা যদি এই শাক জাতীয় খাবার বেশি পরিমাণ খান এই মাসে, তাহলে কিন্তু আপনাদের শরীরেও ব্যাকটেরিয়া বা ছত্রাক যেটাই বলুন না কেন বাসা বাঁধতে শুরু করবে। শরীর খারাপ হয়ে যাবে, পেটে ব্যথা, ঠিক আছে, পেটের প্রবলেম, স্টোমাক প্রবলেম, অ্যাসিডিটি এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে। বেগুন, পটল বা শাক জাতীয় কলমি শাক, গেঁটে শাক, লাল শাক শরীরের জন্য ভালো নয়, এই মাসটাতে একটু অ্যাভয়েড করবেন। একান্তই যদি আপনারা শাকসবজি খেতে চান, তাহলে একটা উপায় রয়েছে। এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, গরম জলে শাকটি ভালো করে ধুয়ে, ভালো করে ফুটিয়ে তারপরেই কিন্তু খাবেন। আচ্ছা, দ্বিতীয়ত, এই সময় ভুল করেও আপনারা কাঁচা দুধ পান করবেন না। যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর অন্তর্গত, সেহেতু কাঁচা দুধের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ছত্রাকের সৃষ্টি হয়। এবং এই কাঁচা দুধ পান করলে কি হয়, শরীরের মারাত্মক ক্ষতি সাধন হয়। এছাড়াও যেসব খাদ্যগুলি কাঁচা দুধ দিয়ে তৈরি করা হয়, সেই খাদ্যগুলোও কিন্তু গ্রহণ করা উচিত নয় এই শ্রাবণ মাসে। তবে অবশ্যই শিবলিঙ্গতে কাঁচা দুধ নিবেদন করবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। যেহেতু এই মাসে কাঁচা দুধটা খেতে নেই, ব্যাকটেরিয়া হয়, তাই বহু পুরাতন কাল থেকেই শ্রাবণ মাসে শিবজির মানে শিবলিঙ্গকে কাঁচা দুধ দিয়ে কিন্তু অভিষেক করা হয়। দেখুন, যারা ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, ঠিক আছে, যারা নিয়মিত শরীরচর্চা করেন, তারা কিন্তু দেখবেন নিজের শরীরে ডায়েটের মধ্যে কিন্তু কাঁচা দুধ রাখেন। তাদের উদ্দেশ্যে বলবো আমি যে অন্তত শ্রাবণ মাস আর আষাঢ় মাসটা, এই 2টো মাস আপনারা কাঁচা দুধটা কিন্তু খাবেন না। খুব একটা গুরুপাক জাতীয় খাবার খাবেন না, মশলাদার তেল মশলা জাতীয় খাবার, কোনো নেশার দ্রব্য এইগুলো কিন্তু গ্রহণ করবেন না, নতুবা শরীর কিন্তু আপনাদের খারাপ হয়ে যাবে, যার ফলে হসপিটালাইজড হতে পারেন। ডাক্তার দেখানোতে, ওষুধ কিনাতে আপনাদের কিন্তু খরচ হয়ে যেতে পারে, আনওয়ান্টেড এক্সপেন্স হয়ে যেতে পারে, খরচ হতে পারে বেশি। তাই বলবো বিষয়টি মাথায় রাখবেন। আচ্ছা, 3 নম্বর বিষয়টি হচ্ছে শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও আপনারা কিন্তু বেগুন কোনো মতেই মুখে তুলবেন না। দেখুন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করে দেখা গেছে যে বর্ষাকালে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড় সৃষ্টি হয়। এবং এই বেগুন যদি আপনারা খান, তাহলে আপনাদের শরীরেও বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো কিন্তু বাসা বাঁধবে, যার ফলে কিন্তু দেখবেন প্রায়শই পেটে ব্যথা, শারীরিক সমস্যা, শরীরের চামড়ার মধ্যে প্রবলেম, স্কিন অ্যালার্জি দেখা দিতে পারে। বেগুন কখনোই কিন্তু এই মাসে গ্রহণ করতে নেই। এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা সোমবার পারলে নিজের গৃহে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যাই হোক, এই শ্রাবণ মাস চলাকালীন কোন খাবারগুলো খাবেন না, কি খেলে আপনি ভালো থাকবেন, সব কিছুই কিন্তু আপনাকে আমি জানিয়ে দিয়েছি। তবুও যদি আপনাদের মনে কোনো ডাউট বা প্রশ্ন থাকে, আমায় কিন্তু করতে পারেন। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি 2টো বা 3টে রেমেডির কথা বলে দিচ্ছি। এগুলো কিন্তু শ্রাবণ মাসে করার চেষ্টা করবেন, কারণ এই বছর শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছিল, কিন্তু 20শে জুলাই একটি সোমবার কিন্তু পেরিয়ে গেছে। সুতরাং আপনারা কিন্তু 27শে জুলাই, এদিকে হচ্ছে 27শে জুলাই, ইয়েস, আর হচ্ছে আপনার 3রা আগস্ট, 10ই আগস্ট আর হচ্ছে 17ই আগস্ট, এই 4টে সোমবার কিন্তু এখনো পাচ্ছেন। তো এই 4টে সোমবারের মধ্যে বিশেষ কয়েকটা রেমেডি আছে, সেগুলো কিন্তু করতে পারেন।
এই রেমেডিগুলো করলে কি হয়, জীবনে আর্থিক যে গতিটা থেমে গেছে আপনাদের, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যারা রোগ জ্বালায় প্রচণ্ড সাফার করছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারা প্রচণ্ড আনহ্যাপি রয়েছেন, ঠিক আছে, আপনাদের কোনো কর্মটা ঠিকঠাকভাবে হচ্ছে না, পেন্ডিং হয়ে গেছে, তারা এই উপায়টা করতে পারেন। দেখুন, আমি বিশেষ করে বলে দিচ্ছি, যারা কুম্ভ রাশি এবং যাদের মকর রাশি, তাদের কিন্তু লর্ড হচ্ছেন শনিদেব। তো সেক্ষেত্রে যাদের উপর, যাদের শনিবারে জন্ম, যাদের কুম্ভ রাশি, যাদের মকর রাশি, যাদের উপর শনির ঢাইয়া চলছে, শনির সাড়ে দশা চলছে, তাদের জন্য বলবো এই শ্রাবণ মাসে, এই মাসটি কিন্তু আর বছরে একবারই পাবেন। তো এই মাসটি হাতছাড়া করবেন না। শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন চোখ বন্ধ করে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আমি প্রত্যেকের জন্যই বলবো, ঠিক আছে, আমি প্রত্যেকটা রাশির জন্যই বলবো যে শ্রাবণ মাস চলাকালীন যদি আর্থিক দিক থেকে গেনার হতে চান, আর্থিক দিক থেকে নিজেকে স্ট্রং করতে চান, তাহলে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সাতমুখী রুদ্রাক্ষকে বলা হয় কি জানেন? লক্ষ্মী রুদ্রাক্ষ, শনি রুদ্রাক্ষ বলা হয়। সুতরাং যদি লক্ষ্মী প্রাপ্তি করতে চান, তাহলে কাঁচা দুধ, গঙ্গা জল দিয়ে, ঘি মধু দিয়ে ভালো করে রুদ্রাক্ষটি কিনে এনে আপনারা শোধন করুন, শিবলিঙ্গকে স্পর্শ করুন এবং আপনারা ডান হাতের বাহুতে বা হাতের কবজিতে বা গলাতে আপনারা কিন্তু ধারণ করুন। রুদ্রাক্ষ কখনোই কিন্তু কোমর ধারণ করতে নেই। আর রুদ্রাক্ষ যারা ধারণ করবেন, তাদেরকে কিন্তু বিশেষ করে কোনো অসুচ বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করা, সেই বাড়িতে যাওয়া উচিত নয়। বরং রুদ্রাক্ষ খুলে যান, ঠিক আছে, কিন্তু এগুলো পড়ে যাওয়া উচিত নয়। মদ থেকে আরম্ভ করে যেগুলো আমিষ খাবার, মাংস, ডিম, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। শৌচালয়ে যাওয়া রুদ্রাক্ষ পরে উচিত নয়, নতুবা কিন্তু রুদ্রাক্ষের গুণাগুণ শেষ হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। রুদ্রাক্ষ পরে মিথ্যা কথাও বলতে নেই, ঠিক আছে, পরনিন্দা, পরচর্চা করা, এগুলো কিন্তু কখনোই করতে নেই। সুতরাং রুদ্রাক্ষ ধারণ করুন, দেখবেন জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কি জিনিস আপনি কিন্তু অনুভব করতে পারবেন। আমি প্রত্যেকের জন্য বলবো যে সাতমুখী রুদ্রাক্ষটা প্রত্যেকেই পড়তে পারেন। যে কোনো রাশির মানুষ, যে কোনো নক্ষত্রের মানুষ পড়তে পারেন। আপনারা পড়ুন, এই শ্রাবণ মাসে খুব ভালো ফল পাবেন। আচ্ছা, যারা রোগে প্রচণ্ড ভুগছেন, তারা কি করবেন? শ্রাবণের 4টি সোমবার আর রয়েছে, আপনাদেরকে আমি ডেটগুলো জানিয়ে দিলাম। তো এই 4টি সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবারে বা দুটো সোমবারে 5টা গোলমরিচ নিবেন, কাঁচা দুধে গোলমরিচগুলো ফেলে দিবেন, কাঁচা দুধের মধ্যে চন্দন দিবেন এবং সেটি শিবলিঙ্গে নিবেদন করবেন বিল্লপত্র সহযোগে। ঠিক আছে, বিল্লপত্র কেন দিতেই হবে? কারণ শিব পুজো কিন্তু বিল্লপত্র ছাড়া হয় না, আমরা প্রত্যেকেই জানি। তাই বিল্লপত্র অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন এবং কাঁচা দুধটি নিবেদন করবেন। এর ফলে কি হয়, যত বড়ই, যত কঠিনই রোগ আপনাদের জীবনে থাকুক না কেন, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। খুব যাদের ধরুন বিছানাগত হয়ে পড়েছেন, এমনও প্রচুর মানুষ আমাকে ফোন করেন, কথাবার্তা তার সঙ্গে হয় আমার। তো আপনি ধরুন বিছানাগত হয়ে পড়েছেন, আপনি এই উপায়টা করে দেখুন, চমৎকার কিন্তু রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি বলে দিই, যাদের ঘরে প্রচণ্ড তুকতাক হয়, যাদের ঘরে প্রচণ্ড ব্ল্যাক ম্যাজিক হয়, তারা কি করবেন? তাদের জন্য স্পেশাল আমি একটা উপায় দিচ্ছি। দেখবেন, কালো ধুতরা গাছ কিন্তু শিবজির প্রতীক। শিবজির প্রতীক বা শিবজিরই আশীর্বাদ রয়েছে কালো ধুতরার উপর। তো এই কালো ধুতরা, ঠিক আছে, আর নাগদ্রোণ গাছের শিকড় আপনারা অবশ্যই কোনো দরদাম করবেন না, ঠিক আছে, আপনারা ক্রয় করে নিয়ে আসবেন যে কোনো শ্রাবণ সোমবারে। সেটি গঙ্গা জল দিয়ে ভালো করে শিকড়টিকে ধুয়ে ভালো করে মোটা করে চন্দন লাগাবে, তার মধ্যে চন্দন লাগিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু ওটি রেখে দিবেন। কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে রাখবেন, যেখানে শিব মন্দির রয়েছে, সেই ব্রাহ্মণকে বলবেন ওই শিকড়গুলো, নাগদ্রোণ আর হচ্ছে কালো ধুতরার শিকড় আপনারা রেখে দিবেন শিবলিঙ্গের উপর। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, বা কোনো যে ব্রাহ্মণ পুজো করেন শিব মন্দিরে, তাকে দিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করাবেন। শিকড়টি বাড়িতে নিয়ে এসে, যে ঘরে অসুস্থ ব্যক্তি রয়েছে, যার উপর কালা জাদু হচ্ছে, প্রবলেম হয়েছে, আপনি অনুভব করছেন, তাকে আপনারা লাল সুতোতে বা কালো সুতোতে ওই দুটি জিনিস, নাগদ্রোণ গাছের হোক বা আপনারা এই ক্ষেত্রে অনন্তমূল গাছের শিকড় ব্যবহার করতে পারেন। যদি নাগদ্রোণ না পান, অনন্তমূল কিন্তু আরো কার্যকরী। অনন্তমূল আর হচ্ছে কালাধুতরা গাছের শিকড় একসঙ্গে, ঠিক আছে, কালো সুতোতে বেঁধে আপনারা কিন্তু এটিকে জাগরিত করে ধারণ করুন সোমবার দিন।
ব্যাপক দেখবেন রেজাল্ট পাবেন। কালা জাদুর এফেক্টটা আপনাদের উপর পড়বে না। আর এই শ্রাবণ সোমবারে যদি পারেন, এই যে আপনাদেরকে দুটো গাছ বললাম, অনন্তমূল আর হচ্ছে আপনার ওই কালোধুতুরা, এই দুটো গাছ গৃহের মধ্যে অবশ্যই লাগান। এর ফলে দেখবেন যারা বাইরের থেকে ব্ল্যাক ম্যাজিক করছে, আপনি অনুভব করছেন, তা সেই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু খণ্ডন হয়ে যায়। সেই বাস্তু চট করে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয় না। তাই এই উপায়টিও কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, এরপর আমি 3 নম্বর উপায়টি বলছি। শ্রাবণ সোমবারে যদি বৃষ্টি হয়ে যায় আপনাদের এরিয়ার মধ্যে, তাহলে অবশ্যই অল্প করে বৃষ্টির জল ধরে রাখবেন। ঠিক আছে, অবশ্যই বৃষ্টির জল বেশি পরিমাণে ধরে রাখবেন এবং সেই জলটি প্রত্যেক দিন আপনার সদর দরজা অবশ্যই কিন্তু দিবেন। আপনার ঘরের প্রত্যেকটা দরজাতে, সদর দরজাতে কিন্তু অবশ্যই সেই জলটা কিন্তু দিবেন। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের জল অতি পবিত্র জল হয়। তো এই পবিত্র জলটি যদি ঘরের মধ্যে রাখা যায় বা এই জলের ছিরকাও যদি ঘরের মধ্যে হয়, তাহলে সেই ঘরে কিন্তু বাস্তু দোষটা বেশি থাকে না, সেই ঘরে পজিটিভিটি গ্রো হয়। তাই বিষয়টি বললাম, একটু আপনারা মাথায় রাখবেন। তাই ছোট ছোট রেমেডি, খুব সহজ রেমেডি আপনাদেরকে আমি দিলাম, অবশ্যই করবেন। এছাড়াও আমি শ্রাবণ মাসের আরো কয়েকটা ভিডিও আমি নেক্সট টাইম নিয়ে আসবো খুব শীঘ্রই, এবং তার সাথে কিছু ভিডিও দেওয়া হয়েছে, পারলে সেই ভিডিওগুলো দেখবেন। আশা করছি উপকৃত হবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।